আমার নাম জাহিদ হাসান। আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমি এবং আমার আরো 3 বন্ধুর সঙ্গে ঘটা। ঘটনাটা আমাদের সূত্রপাত শুরু হয়েছে সিলেট জগন্নাথপুর নামে এক এলাকায়। জি। আমরা সেখানে আমাদের একটা প্রজেক্ট ছিল। ঘটনাটা ঘটছে 2012 সালে। আমাদের একটা প্রজেক্ট ছিল জনপ্রকৌশল অধিদপ্তরের আন্ডারে। আমরা কোনো কিছু নাম বলবো না, জাস্ট আপনি ঘটনাটা বলবেন প্লিজ। তো আমরা যখন ওখানে গেলাম, আমরা যখন কাজ শুরু করছি, প্রথম দিন 3-4 দিন মোটামুটি ভালোই কাজ বাজ করলাম। এরপরে আমাদের মেইন যে কাজটা শুরু করা লাগে সে কাজটা যখন আমরা শুরু করলাম সবাই মিলে, শুক্রবার দিন জুমার নামাজ বাদে মিলাদ পড়াইয়ে কাজ যখন শুরু করা হইলো, তো আমাদের কাজ প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন ভালোই চললো। চতুর্থ দিনেই হচ্ছে একটু মানে একটা দুর্ঘটনা ঘটছে। জি। তো আমাদের কাজ যেহেতু মেকানিক্যালি, তো সেক্ষেত্রে আমাদের লোহালক্কর একটু বেশি ব্যবহৃত হইতো। তো আমাদের যে পাইপটা দিয়ে আমরা ড্রিল করতাম সে পাইপটা ছিঁড়ে যাওয়ার কারণে আমাদের কাজ কামে একটু ব্যাঘাত ঘটছে। তো আমরা আবার নতুন করে সে পাইপগুলা উঠানোর চিন্তা ভাবনা করতেছিলাম। তো এর মাঝখানে আমরা রাত্রেবেলা আমাদের একটু বলে নেই, আমাদের কাজের যে জায়গাটা তার পাশ দিয়ে একটা নদী গেছে। তো এই নদীতে আমরা রাত্রে 4-5 জন বন্ধু বান্ধব মিলা মাছ ধরতাম আর কি। তো মাছ ধরতে ধরতে প্রায় অনেক দূর যাইতাম, আবার মাঝখানে নদীটা একটু শুকনা চর যাচ্ছিল, সেই নদীটা পার হয়ে আবার ওপার দিয়ে আসতাম। আসার সময় একটা ব্রিজ পড়ে আর কি, আমাদের বাসার সামনে একটা ব্রিজ পড়ে। সে ব্রিজ পার হইয়া একটা পাবলিক টয়লেট ছিল। আমরা যখন সেই টয়লেটের কাছে আসছি তখন একটা মানে বিকট একটা শব্দ হইলো। তা আমরা বুঝতে পারলাম যে শব্দটা ওই পাবলিক টয়লেটের ভিতর থেকে আসছে। জি। তো আমরা যখন শব্দটা শুনলাম আবার পিছনে গেলাম, পিছনে যাওয়ার পরে টয়লেটের ভিতরে দেখলাম যে না, এই শব্দটা এখানে না। আবার যখন সামনে গেলাম, সামনে যাওয়ার পর আবার আরেকটা শব্দ, পরে আবার পিছনে গেলাম। যাই হোক, একটু বলে নেই যে ওই টয়লেটটা এত দরজাটা এত শক্ত ছিল যে অনেক জোরে ধাক্কানোর পরে খুলতো। আচ্ছা। কিন্তু এত জোরে শব্দ, মানে এত ইজিলি খুললে মানে এত একটা শব্দ হওয়ার কথা না। তো আমরা যখন আবার দেখার পর আবার সামনের দিকে যাইতেছি তখন দেখি মানে যে চাক্কা, যদি কোনো গাড়ির চাক্কা যদি ব্লাস্ট হয় সেরকম একটা শব্দ। পরে আমরা আবার পিছনে গেলাম, পিছনে যাওয়ার পরে দেখি যে না, আমার এক ফ্রেন্ড ছিল রতন নামে, সে ভিতরে যখন সে ঢোকার পরে দরজাটা অটোমেটিকলি লক হয়ে গেছে। আচ্ছা। সে বাড়াইতেও পারতেছে না, আমরা দরজা খুলতেও পারতেছি না, সে অনেক চিল্লাচিল্লি করতেছে। পরে হিরু নামে এক ছেলে ছিল, সে অনেক দৌড় দিয়ে বাসার দিকে চলে গেছে। আমরা ওখানে ছিলাম আরো 4 জন থাকার পরে আমরা যখন দরজায় অনেক ধাক্কাধাক্কি করার পরে যখন দরজাটা খুললো, ও যখন বাড়ার পরে দেখলাম যে ব্রিজের শেষ প্রান্ত থেকে একটা হাত, মানে হাতটার আমি মানে এই চ্যানেল থেকে প্রতিদিন রাত 10টায় ভয়ঙ্কর সব বাছাই করা ভিডিও এপিসোড পাবলিশ করা হয়। তাই চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ঘটনাগুলো শুনে নেওয়া যাক। কারণটা দিতে পারবো না, এমন কালো এবং মানে লম্বা লম্বা পশমের একটা হাত, মানে দরজাটা ভিতরের দিকে ঠেলতে আছে আবার বাইর করতে আছে। তো তারপর যাই হোক, আমরা দৌড়ে বাসায় আসলাম। বাসায় আসার পরে তারপরের দিন আমাদের মন মানসিকতা এমনিই খারাপ, যেহেতু আমাদের প্রজেক্টটায় অনেক দুর্ঘটনা ঘটতে আছে। তো আমরা যেখানে কাজ করতাম পাশে সিটি কর্পোরেশনের লোকজন ছিল। তো তারা বলতেছে যে তোমাদের কাছে এই প্রবলেমটা হচ্ছে, এখানে অনেক দিন আগে হিন্দুদের এলাকা ছিল, সেহেতু এখানে হয়তো শ্মশান ছিল একটা, যার কারণে তোমাদের যে পয়েন্টটা পড়ছে সেই শ্মশানের মধ্যে পড়ছে, শ্মশানের মাঝখানেই পড়ছে, যার কারণে হয়তো এই প্রবলেমটা দেখা দিতেছে। আমরা ওইসবে বিশ্বাসী ছিলাম না যে এগুলো আছে কি না। তো তারপর আমরা আমাদের মতো কাজকাম করতেছিলাম, কিন্তু মানে দুর্ঘটনার পর দুর্ঘটনা, একটার পর আরেকটা, একটা সলভ নাই করতে আর একটা শুরু হইতো। আবার আমরা চিন্তা ভাবনা করতাম যে এটা কিভাবে নতুন করে আবার করা যায়। তো লাস্ট যে একটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে আমাদের 2.5 ইঞ্চি মোটা একটা লোহার রড যা ব্যান করা ছিল, আমরা তার কপ্পা বলে মানে ডাকি, নাম জানি। তো ওই কপ্পার রড যখন পাইপটা ছিঁড়া গেছে, আমাদের প্রথম পাইপটা যে কাজের 4র্থ দিনে ছিঁড়া গেছে, সে পাইপটা যখন উঠার জন্য চেষ্টা করতেছিলাম তখন দ্বিতীয়বারের মতো ওর সাইড দিয়ে আরেকটা পাইপ নামাইছিলাম প্রথম পাইপটা সম্প্রসারণ করার জন্য। তো ওই পাইপটা যখন নামাইছিলাম, আমার একটা ফ্রেন্ড ছিল রতন, ও আর আমি,
ও আস্তে আস্তে ডাউন দিতেছে আর আমি চেন্টন নামে একটা যন্ত্র আছে সেটা লড়াইতেছি, ঘুরাইতেছি আস্তে আস্তে। তো যখন ঘুরাইতেছি হুট করে ওই 2 ইঞ্চি মোটা একটা শেপ, ওটা মানে সিরা যে পাইপটা আমি ঘুরাইতেছি সেটা সহ আমাদের 36 ইঞ্চি একটা কেচিং ছিল, মানে পাইপ ছিল মোটা, সে পাইপের মধ্যে ঢুকে গেছে এবং কি আমার সহ নিয়ে যেতে যাচ্ছে। তো আমার সহ যখন নিয়ে যেতে চাচ্ছে, ওপর থেকে একটা নাট বল্টু সিরা এসে আমার কপালে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে আমি ছিটকায় দূরে পড়ে গেছি। এমনকি আমার যে ওই পাইপটা ছিল, ওই পাইপটা নিচের মধ্যে ঢুকে গেছে। তো পরে উঠাইতে পারি না। সেদিন সারা রাত গেছে। পরের দিন ওই সিটি কর্পোরেশন লোকের মধ্যে একজন বৃদ্ধ লোক ছিল, উনি বলল যে এখানে একটা মাজার আছে, তোমরা মাজারের মধ্যে যাইয়া কিছু সিন্নি মিন্নি দাও, দেওয়ার পরে দেখো যে ওঠে কিনা, কারণ এখানে যেহেতু শ্মশান ছিল, হিন্দুরা লাশ পোড়াইতো। তো ঘটনা এখানে শেষ হলে হইতো, কিন্তু ঘটনা মনে হয় যে ওখান থেকে শুরু। আমরা যখন আবার ওই পাইপ উঠানোর চেষ্টা করতেছি, কিন্তু পাইপ উঠতেছে না। জি। তো তার পরের দিন, প্রায় শনিবার কি রবিবার দিন, সঠিক মনে নেই, সেদিন একজন ভদ্রলোক আসলো, দাড়িওয়ালা, অনেক মুরব্বী টাইপের। তাদের ওনারে এর আগে আমরা ওই জায়গায় দেখি নাই বা ওই এলাকায় দেখে নাই। এমনকি আমরা না, শুধু ওই এলাকার যে বাসিন্দা আছে যারা ওখানে থাকে তারাও দেখে নাই এই লোকটারে। তা উনি এসে বলতাছে যে এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে একটা মাজার আছে, কালুর মাজার। তো সেই মাজারে তোমরা ছিন্নি টিন্নি দাও, দেখবা যে সব সমস্যা সমাধান হয়ে যাবে। তো যদিও বা আমাদের বিশ্বাস ছিল না কাজের ক্ষেত্রে, না মানে অনেক টাকার কাজ, আমরা যদি কাজটা সাকসেস করতে না পারি তাহলে কোম্পানির অনেক লস হয়ে যাবে, আর একটা রিপুটেশনের ব্যাপার ছিল। তো আমরা যখন ওই ভদ্রলোক যখন ওই কথাটা বলার পরে বললাম, আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমরা মাজারে ছিন্নি দিব। তো মাজারে ছিন্নি দিব আমরা। তারপরের দিন রাত্রেবেলা আলোচনা করার পরে সকালবেলা ওই সিটি কর্পোরেশনের ওই ভদ্রলোকরে, যে মুরব্বী টাইপের, ওনারা ডাক দিলাম। ডাক দিয়ে বললাম যে মুরব্বী কি করা যায়, ওনার টাকা পয়সা দিলাম, উনি ছিন্নি টিনি রেডি করলো। রেডি করার পরে আমরা ওই মাজারে গেলাম। মাজারে যাওয়ার পর ছিন্নি দেওয়ার পরে আইসা ওই আমরা মেকানিক্যাল জগ ইউজ করলাম পাইপে। মেকানিক্যাল জগ ইউজ করার পর আমি আর রতন, ছেলে ফেলে যারা আছে কাজের, তারা সবাই ঘুমাইছে, অনেক টায়ার্ড। তো আমরা 2 জন যখন হালকা একটু লাড়াচাড়া দিলাম, তখন দেখি আমাদের যে পাইপটা সিরা পড়ছে, মাটির মধ্যে আটকায় গেছে, সেই পাইপটা ইজি উঠতেছে। তো তখন আমরা পোলাপানে ডাক দেওয়ার পরে সবাই মিলা আমরা পাইপটা উঠাইলাম এবং শেষের দিকে আমরা কাজটা ঠিকই করছিলাম, মানে সাকসেস হয়েছিলাম কাজ করে। তো ওই তো তারপরের দিন যখন আমাদের কাম শেষ হয়ে গেল, যেদিন আমরা চলে আসবো, সেদিন আমাদের ওই কাজের আমাদের যে পয়েন্টটা ছিল তার পাশে যে ঘর ছিল, যে একজন মহিলা, উনি আমাদের বলতাছে যে আসলে এখানে সমস্যাটা হয়েছে তোমাদের কাজের ক্ষেত্রে, আমরা যদি সেই সময় তোমাদের ওই কথাটা বলতাম, হয়তো বা তোমরা কাজ না করে চলে যাইতা, আমাদের একটু সমস্যা হয়তো, আমরা তো পানি ছাড়া চলতে পারি না। তো এইখানে তোমরা যেদিন যেদিন কাজ শুরু করবা, তার 2 দিন আগে একজন লোক তারে জবাই করে হত্যা করা হয়েছে। আমি জানি না রাসেল ভাই যে আসলে এখানে ভৌতিক কিছু ঘটনা আছে কিনা, তবে সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এইটা যে ওই ভদ্রলোক আইসা বললো যে তোমরা এখানে কালু নামের একজন মাজার আছে, সেখানে যাও, যা সিন্নি দাও, তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা তো তারে দেখিনি এর আগে ওই এলাকায়, এমনকি সেই এলাকার বাসিন্দার যারা আছে তারাও দেখেনি এর এলাকায়। তো এটা কি করে সম্ভব রাসেল ভাই, আমি আসলে বুঝতে পারতেছি না। জি। আর এই হচ্ছে আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা আমাদের রাজবাড়ির ভৌত স্টিমের সদস্য সজীব এটা কালেক্ট করেছে। এই ঘটনাটি রাসেল ভাই রাজবাড়ি তো না, কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকার ঘটনা এটা। আচ্ছা। তো ভেড়ামারার পাশ দিয়ে যেই মানে পদ্মা নদীটা চলে গেছে, এই পদ্মা নদীর পাশে একটি গ্রাম রয়েছে। এই গ্রামের একজন ব্যক্তির নাম হলো আব্বাস। আচ্ছা। এই আব্বাস সাহেবের সাথেই 1995 সালের দিকে ঘটে যাওয়া এই ঘটনাটি আমি এখন শেয়ার করব। ওকে। তো আব্বাস সাহেব ওই সময়ে ওনার বয়স মানে কম ছিল, উনি তখন ইন্টারমিডিয়েটে পড়তেন ঘটনাটি যখন ঘটে আর কি। তো ইন্টারমিডিয়েটে পড়াকালীন সময়ে উনি ওই সময় কিছু টুকিটাকি ব্যবসাও করতেন। ওনার আসলে ওই সময় ওই যে মানে ব্রয়লার মুরগির যে ফার্ম, ওই কাজটা উনি করতেন আর কি। উনি যেটা করতেন সেটা হলো যে রাতের বেলা ওই মুরগির ফার্মের পাশেই মানে ভিতরে মানে ওনার থাকার জন্য একটা আলাদা একটা রুম করে নিয়েছিলেন, কারণ রাতের বেলা অনেক সময় শেয়াল বা কিছু প্রাণী এসে ওই মুরগির উপর এসে আক্রমণ করে আর কি। যার কারণে উনি থেকে মানে ওই জিনিসগুলো পাহারা রাতের বেলা যাতে এই ধরনের কোনো কিছু ঘটনা না ঘটে।
এই কারণে উনি রাতের বেলা এসে ওখানে থাকতেন। আর ওনার ওই মুরগির ফার্মের পাশেই ছিল একটি পুকুর, এবং পুকুরের পাশেই ছিল একটি কবরস্থান। কবরস্থানটা অনেক পুরাতন কবরস্থান। আচ্ছা। তো স্বাভাবিকভাবে এমনিতে খুব একটা মানে ভয়ঙ্কর কিছু সচরাচর ঘটতো না আর কি ওই এলাকায়। আচ্ছা। এমনিতে উনি সাহসী ছিলেন, কিন্তু উনি তেমন কিছু কখনো দেখেন নাই। এর মধ্যে রাসেল ভাই যে ঘটনাটা ঘটে সেটা হলো, ওনার একজন ভাগিনা ছিল, নাম ছিল হলো ইমন। হুম। তো ইমন কোনো কারণে বাসার থেকে খুব রাগারাগি করে বলে যে আমি মরেই যাব, এরকম বলে বাসার থেকে রশি নিয়ে জঙ্গলের দিকে চলে যায়, না আমি গলায় মানে ফাঁস দিয়ে আত্মহত্যা করব। আচ্ছা। কিন্তু গলায় ফাঁস দেওয়ার জন্য যখন গাছের ডালে দড়ি বেঁধেছে, আবার কি মনে করে মানে ফেরত চলে আসছে। এখন আচ্ছা। একটু রাগ কমে গেছে, আবার ওই দড়িটা খুলে নিয়ে চলে আসছে বাসায়। আবার বাসার লোকজন পিছনে পিছনে গিয়েছিল যাতে দুর্ঘটনা না ঘটে। তো যার কারণে সে আর ফাঁসি দিয়ে আত্মহত্যা করে নাই। কিন্তু এরপর থেকে ইমনের সাথে একটা ঘটনা ঘটা শুরু করে। ইমন প্রায় রাত্রে স্বপ্ন দেখে জেগে উঠত এবং বলতো যে কেউ ওই জঙ্গলের ভেতর থেকে তাকে ডাকছে হুম। এবং বলছে যে তুই আত্মহত্যা কর, তুই আত্মহত্যা কর। আচ্ছা। তো এরকম নাকি ও প্রায়ই বলতো, এবং অনেক সময় দেখতো মানে ওরা ওই ইমনের পরিবারের লোকজনের মানে ভাষ্য অনুযায়ী যে মাঝে মাঝে ইমন রাতের বেলা দরজা খুলে বের হয়ে যেত এবং হাতে ওই যে দড়ি নিয়ে। হুম হুম হুম। এখন ওই পরিবারের সদস্য তখন তাকে ঠেকাতো, তখন বলতো যে কি ব্যাপার, আমি কি করছিলাম আমি তো নিজেই জানি না। হুম। তখন তাকে পাহারা দেওয়া শুরু করে আর কি, যে যাতে করে ও রাতের বেলা একা একা বাইরে বেরোতে না পারে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো রসুল ভাই, যে ও কিন্তু কিছুদিন পরে সত্যি সত্যি সুইসাইড করে। আচ্ছা। তো কেন কিভাবে, ওর সাথে কারো কোনো ঝগড়াও হয় নাই, ওই যে একবার রাগারাগি হয়েছিল, হুম। এরপর আর কখনো কোনো বিষয়, এবং সে খুব স্বাভাবিকই ছিল, শুধু ওই একটা ব্যাপার ছাড়া যে সে রাতের বেলা ওই মানে বাইরে চলে যেত। হুম। তো এই ব্যাপার ছাড়া তখন সবাই ধারণা করে, অনেক সময় আমরাও রাসেল ভাই শুনেছি এবং অনেকেই এটা হয়তো বা জানেন, যে কেউ যদি একবার সুইসাইড করার চেষ্টা করে বা অ্যাটেম্প নেয়, ওই দড়িটা যদি থাকে বাড়িতে, তখন মাঝে মাঝে এই ধরনের ঘটনা কিন্তু আসলে ঘটতে তাই নাকি? এটা আচ্ছা। অনেকেই জানেন আর কি। এবং আমি আমার নানা বাড়ি যেখানে ছিল, আমার নানা বাড়ির পাশেও এরকম একটা ঘটনা ঘটেছিল, এটা আমি জানি, অন্য কোনো সময় এক সময় হয়তো বলবো আর কি। তো তখন সবাই ধরে নেয় যে ওই প্রথমবার অ্যাটেম্প নিয়েছিল, ওই কারণেই সে মারা গেছে। হুম। এটা মানে গ্রামের প্রচলিত একটা বিশ্বাস অনুযায়ী এটা ঘটেছে, নিয়ে আসলে অন্য কারো মাথা ব্যথা ছিল না। তো তাকেও ওই আব্বাস সাহেবের মানে মুরগির ফার্মের মানে একটু দূরেই যে কবরস্থানটা, সেখানে দাফন করা হয়। এবং আব্বাস সাহেব ইমনকে খুব ভালোবাসতেন, ভাগিনা তো খুব ভালোবাসতেন আর কি। মাঝে মাঝে ওই মুরগির ফার্মে একই সাথে দুইজন ঘুমাতেন, হুম। গল্প করতেন সারা রাত। যার কারণে উনি নিজেও খুব মানে ভেঙে পড়েন তার ভাগিনার এই মৃত্যুতে। আচ্ছা। 7-8 দিন পর আব্বাস সাহেব হঠাৎ ওই মুরগির ফার্মে রাত্রি থাকাকালীন সময় হঠাৎ করে একটা স্বপ্ন দেখেন যে ইমন কবরস্থান থেকে বের হয়ে আসছে। বের হয়ে এসে ওই যে পাশে যে পুকুরটা রয়েছে, এই পুকুরে সে ঠিক যেমন গরু ছাগল যেভাবে পানি খায়, মাথা মানে মুখ লাগিয়ে পানি খায়, ঠিক ওইভাবে সে হামু দিয়ে সে পানি খাচ্ছে। তো এই জিনিসটা দেখে মানে সে স্বপ্ন দেখার পরে তার ঘুম ভেঙে যায়। এরকম সে কয়েকটা দিন দেখে এরকম এই ঘটনা, যে কবর থেকে বের হয়ে আসছে, মানে কবরস্থান থেকে বের হয়ে আসছে, এসে ওই পুকুরে সে পানি খাচ্ছে। তো এই মনে করে একটা নিছক স্বপ্ন বা দুঃস্বপ্ন, ইমনের কথা অনেক চিন্তা করে, সে খুব ভালোবাসতো, হয়তো এই কারণে সে এটা দেখতে পারে, কিন্তু এই স্বপ্নের আসলে ওনার কাছে কোনো ব্যাখ্যা ছিল না। এর কয়েকদিন পর রাসেল ভাই যেটা হয় সেটা হলো, উনি হঠাৎ কি মনে করে, ওই দিন আবার খুব গরম পড়েছিল, আবার চাঁদনি রাতও ছিল। তো ওনার যে রুমটা ছিল ওই মুরগির ফার্মের সাথে দেখা, ওই রুমের জানালা উনি খোলা রাখেন আর কি। তো জানালাটা ছিল ওই পুকুরের দিকে, এবং ওই দিক দিয়ে জানালা খোলা থাকলে পুকুরটাও দেখা যায়, দূরের কবরস্থানটাও দেখা যায়। তো উনি যখন জানালা দিয়ে রাতের বেলা ঘুম ভেঙে গেছে, উনি যখন তাকালেন, উনি দেখলেন যে কি যেন পুকুর ঘাটে পানি খাচ্ছে, এবং মনে হচ্ছে ঠিক ওই যে উনি যেভাবে স্বপ্ন দেখেছেন ওরকমই। উনি প্রথমে ধারণা করেছিলেন যে হয়তোবা কোনো প্রাণী হবে, এরা পানি খাচ্ছে, কিন্তু ওনার মনে হচ্ছিল মানুষের মতো দেখা যাচ্ছে। এবং হঠাৎ ওই প্রাণীটা যখন পানি খেয়ে মাথাটা উঁচা করেছে,
তখন এই আব্বাস সাহেবের সাথে তার চোখাচোখি হয়ে গেছে। এখন দেখে ওইটা আর কেউ না, ওইটা ওই যে স্বপ্নে দেখেছে ইমনকে, ওইটা সেই ইমন। এবং এটা দেখার পর উনি খুব ভয় পান, যদিও উনি সাহসী ছিলেন, কিন্তু হঠাৎ করে দৃশ্য দেখলে তো যে কারো ভয় পাওয়ার কথা। উনি তাড়াতাড়ি ভয় পেয়ে জানালা বন্ধ করে দেন এবং দোয়া কালাম পড়া শুরু করেন। এবং উনি খুব ভালোভাবেই ফিল করছিলেন যে কেউ একজন এই মুরগির ফার্মের পাশ দিয়ে খুব হাঁটাহাঁটি করছে, মানে বারবার হাঁটাহাঁটি করছে, কারণ ওখানে শুকনো পাতা ছিল, শুকনো পাতায় মরমর শব্দ হচ্ছিল। এবং আর একটা বিষয় রাসেল ভাই, সেটা হলো ওই মুরগিগুলো চিৎকার চেঁচামেচি করছিল, কিন্তু উনি ভয়ে বাইরে যাচ্ছিলেন না। আচ্ছা, তো এটা ছিল রাসেল ভাই মানে প্রথম দিনের ঘটনা, যখন আচ্ছা। উনি সামনাসামনি একদম প্রত্যক্ষ করেন। হুম। ওই ঘটনাটি উনি আবার পরিবারের সাথে শেয়ার করেন, আচ্ছা। যে আমি তো এরকম আগে কয়েকদিন স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এই যে এই বিষয়টা তো আমি দেখলাম। হুম। তখন হঠাৎ করে মানে এরপর থেকে রাসেল ভাই যে ঘটনাটা ঘটে, প্রায় রাত্রেই ওই যে উনি যখন রাত্রে ওখানে ঘুমান মুরগি পাহারা দেওয়ার জন্য, তখন ওই বাইরে এসে ইমন ডাকাডাকি করে, আব্বাস মামা, আব্বাস মামা, আমার কবরে থাকতে খুব কষ্ট হচ্ছে, তুমি একটা কাজ করো, তুমি কবরের একটা পাশ ভেঙে দাও, মানে একটু ফুটো করে দাও, তাহলে আমার মানে আমি কবর থেকে যাতে বের হয়ে আসতে পারি। তো আচ্ছা। এটা একটা আজব এক ধরনের একটা কথা। হ্যাঁ। তো উনি তো সাহসী লোক ছিলেন, তো উনি বুঝতে পারেন যে এটা আসলে দুষ্টু জিনের কাজ, হুম। এটা ইমনের কাজ, এটা দুষ্টু জিনের কাজ। তখন উনি বলেন যে তোর যদি এতই ক্ষমতা থাকে এখানে উঠা, মানে এখানে আসার জন্য এই যে হাঁটাহাঁটি করছিস, তো তুই নিজেই তো কবর ভেঙে উঠে আসতে পারিস, হুম। তো এটা আবার বলার কি দরকার আছে? হুম। তখন মানে আর কোনো কথা বলে না। হুম। মানে আব্বাস সাহেব বুঝতে পেরেছে যে এটা আসলে দুষ্টু জিনের কাজ। আচ্ছা। তারপর থেকে রাসেল ভাই আব্বাস সাহেব যেমন রাতের বেলা ওখানে থাকা বন্ধ করে দেন, সেই সাথে আব্বাস সাহেবের সাথে কোনো কিছু আর ঘটে না, উনি স্বপ্ন আচ্ছা। দেখেন না, কিছু ঘটে না। হঠাৎ উনি খবর পেলেন যে ওনার পাশের গ্রামের এক মুরব্বীকে জিনে ধরেছে। অনেকেই বলছেন আচ্ছা। যে পাশে জিনে ধরেছে। আর আরো অদ্ভুত ব্যাপার হলো যে ওনাকে উনি যখন পজেসড হন, তখন তার গলার কণ্ঠস্বরটা নাকি ইমনের মতো হয়ে যায়। আচ্ছা। তো ইমনের অনেকে ইমনের কণ্ঠস্বর তো চেনেন, তো ইমনের মতো কণ্ঠস্বর হয়ে যায় এবং মানে অনেক ধরনের আজব আজব কথা বলেন। এখন সত্যি মানে আব্বাস সাহেব উনি এইটার সত্যতা যাচাই করার জন্য যান হুম। ওই পাশে, এবং যে গিয়ে দেখেন ওই মুরব্বীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, এবং যাওয়ার সাথে সাথে ওই মুরব্বী আব্বাস সাহেবের দিকে তাকিয়ে হেসে দেয় এবং বলে, এবং কথা বলা শুরু করে যে কি রে, ভয় পেয়েছিলি, তোর সাথে আমি কথা বলতাম, যে মুরগির ফার্মে আসতাম, এই জিনিসগুলো যখন ওনার সাথে কথা বলে, হুম। তখন উনি বুঝতে পারে যে উনি তো খুব সাহসী লোক, হুম। যে এটা মানে নিঃসন্দেহে এটা একটা দুষ্টু জিনের কাজ, আচ্ছা। এটা কোনো আত্মার কাজ না। হুম। তখন উনি পরামর্শ দেন ভালো কোনো মানে হুজুরের দিয়ে তাকে ট্রিটমেন্ট করানোর জন্য। এর মধ্যে এক রাত্রে রাসেল ভাই কি হয়, ওই মুরব্বী ওই শিকল ছিঁড়ে বের হয়ে যান। হুম। এখন বাড়ির লোকজন কোথাও খুঁজে মানে দেখে যে নাই নাই নাই, সবাই হই হট্টগোল শুরু করে, সবাই মিলে খোঁজা শুরু করে, কেউ হ্যারিকেন নিয়ে, কেউ টর্চ নিয়ে খোঁজা শুরু করে, এবং সবাই মানে খুঁজতে খুঁজতে যখন ওই পুকুর পাড়ে যায়, ওই কবরস্থানের কাছে, তখন গিয়ে দেখে যে ওই মুরব্বী ওই পুকুর ঘাটে ঠিক যেভাবে ওই যে মানে গরু ছাগল যেভাবে পানি খায়, ওইভাবে পুকুর থেকে পানি খাচ্ছে, ঠিক যেভাবে আব্বাস সাহেব দেখেছিলেন ইমনকে পানি খেতে। তো এই দৃশ্যটা উনি দেখেন। হুম। তো সবাই মিলে যখন মানে তাকে করা হয়, মানে যখন উনি টের পান, ওই মুরব্বী টের পান যে অনেক লোক কাছে চলে আসে, তখন উনি ওইখান থেকে এক দৌড়ে উনি কবরস্থানে চলে যান। কবরস্থানে আচ্ছা। গিয়ে ওই ইমনের কবরের পাশেই উনি সেন্সলেস হয়ে পড়ে যান আর কি। পরবর্তীতে রাসেল ভাই অনেক ট্রিটমেন্ট করার পরে ওই মুরব্বীও ভালো হয়েছিল, এবং আব্বাস সাহেব আর কোনো স্বপ্ন দেখেন নাই এই রিলেটেড। এবং এই ঘটার মানে এইটা হয়ে যাওয়ার পরে ওই এলাকায় ইমন রিলেটেড বা এই ধরনের ভৌতিক বিষয়, ওই কবরস্থান কেন্দ্রিক আর কোনো ঘটনা মানে ঘটে নাই বলে আমি পরে শুনেছি, যে আমার কাছে যেভাবে বলেছে আর কি। এখানে আসলে একটা বিষয়, সেটা হলো এর আগেও একাধিকবার আমি বলেছি, বাবু ভাই বলেছিল কিছু বিষয়, যে এই যে মৃত্যুর পরে হুম। একই ব্যক্তিকে দেখা, এটা কিন্তু আত্মার কোনো বিষয় নয়, হুম। এটা স্রেফ দুষ্টু জিনের কাজ। অনেকে আমরা এটা আচ্ছা। ভুল করি, হুম। এটা কিন্তু দুষ্টু জিনের কাজ। আমরা যদি এটা সতর্ক থাকি, তাহলে কিন্তু আল্লাহর অশেষ রহমতে যেই আল্লাহর কালাম যেগুলো আছে, এগুলো দিয়ে বা ভালো আল্লাহ ব্যক্তিদেরকে দিয়ে এটা কিন্তু খুব সহজেই সমাধান করা যায়, মানে ঝাড়ফুঁক করে এটা ভালো করা যায়। এটা কোনো আত্মার ব্যাপার, এগুলো থাকে না। তো এটাই ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরি। ওকে, চলুন শুনে আসি পরবর্তী ঘটনাটি।
আমার ঘটনাটা বেসিক্যালি মাছ ধরা কেন্দ্র করে। তো আমি ছোটবেলা থেকেই মাছ ধরার প্রতি আমার খুবই নেশা ছিল, এখনো নেশা আছে। সেক্ষেত্রে অ্যাবাউট 8 ইয়ার্স এগো, 8 বছর আগে বর্ষাকালে আমি তখন নানা বাড়ি থেকে পড়াশোনা করতাম। তো একদিন রাত্র 9টা বাজে বা 10টা বাজে এরকম টাইমে অনেক বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাহিরে বা ভিতরে কারো কথা বা কোনো ধরনের কোনো যোগাযোগ এরকম বন্ধ, মানে কেউ কিছু শুনতেও পাচ্ছে না, ভালো করে দেখাও যাচ্ছে না। তো এক পর্যায়ে আমার মামা আমাকে বলল যে আজকে অনেক মাছ হতে পারে নদীতে। তো যে কথা সেই কাজ, আমরা দুই মামা ভাগ্নে আমরা রাত্রেবেলা 12টার দিকে বের হয়ে পড়ি মাছের সন্ধানে, মাছ ধরার সন্ধানে। তো ফার্স্ট টাইমে আমরা বিলের এক ধারে গেলাম, সেখান থেকে অনেকক্ষণ মাছ ধরলাম। তো রাসেল ভাই সেখানে আমাদের কোনো প্রবলেম হয় নাই। তো আমরা এক পর্যায়ে চিন্তা করলাম যে আমাদের তো এখানে অনেক মাছ ধরা হলো, তো আমরা নদীতে যাই নাই, তো আমরা এখন নদীতে যাব। তো আমার মামা বললো আচ্ছা ঠিক আছে চলো, দুজনে আমরা কম্বিনেশনটা ভালো ছিল। তো আমরা নদীর ধারে গেলাম। বলে রাখি রাসেল ভাই, আমার নানাদের যে ঘরটা, বাড়িটা, দুই পাশে দুই বাগান, আর ঘরের পেছনে হচ্ছে নদী। তো আমার বাম দিকেতে মানে যে বাগানটা, সেই বাগানের নিচে হচ্ছে আমরা প্রথমে মাছ ধরতে গেছি। তো রাসেল ভাই আমরা প্রথমে কয়েকটা মাছ ধরার পরে কিছুক্ষণ পরে মামা এক জায়গায় টর্চ ফেললো, গ্রামে ফসকা বলে, অনেকে কোচ বলে, সেই মাছ ধরার যন্ত্রটা। তখন প্রথমে লাইটটা ওখানে ফেলার পরে, টর্চটা ফেলার পরে দেখে বড় একটা মাছ, শোল মাছ জাতীয়, প্রায় 1.5 থেকে 2 কেজি ওজনের। তো রাসেল ভাই আমরা দুজনেই অনেক হলাম যে মাছটা ধরতে হবে। তো মামা যখন ওই মাছের উপর আঘাত করলো, ফার্স্ট টাইম আঘাত করলো, তখন আমিও দেখছি, মামাও দেখছে, মাছের গায়ে ওই স্টিলের যে ওটা ঢুকছে। ঢোকার পরে পরে মামা যখন ওটা টান দিল, তখন আর কোনো মাছ নাই, ব্ল্যাঙ্ক। তো আমরা দুজনে অবাক হলাম যে কেন মাছটা আমাদের আসলো না, ফুটে আসলো না। তো আমরা তখন ওটাকে করে ইগনোর করে সামনের দিকে গেলাম। তো কিছুক্ষণ পর আমার মামা বলল যে আবার একটু দেখা যাক। তো আমরা এখন ব্যাক করলাম, ব্যাক করে এসে দেখুন আবার মামা টসটা ফেলে, তখন দেখি মাছটা আবার ওখানে আছে। তো কিছুক্ষণ আমরা ওয়েট করলাম, তখন মাছটাকে আবার যখন ওখানে ফুটালাম, আমরা দেখছি ফুটছে। এরপরে যখন আমরা ওটা উঠাই নিয়ে আসছি, ওটা ব্ল্যাঙ্ক। এরপরে মামা বলছে আর এর পিছনে দৌড়ায় লাভ নেই, আমরা সামনের দিকে যাই। আমরা সামনের দিক থেকে অনেক মাছ টাছ ধরলাম, অনেক কিছু ওখান থেকে ঘুরলাম। ঘুরে আবার যখন ব্যাক করছি, মামা বললো যে তাহলে আর একবার দেখা যাক যে এই জায়গাটা আমাদের কেন এরকম হলো। তো এখন এই মেইন ঘটনাটা এখান থেকেই শুরু। তো যখন মামা লাইটের টর্চটা, আলোটা যখন ফেললো ওই জায়গাটাতে, দেখলো মাছটা আবার ঘোরাঘুরি করতেছে। তো মামা এবার করে খুব ভালো মতো আবার ওটার উপর করলো, ফুটালো। তো আমিও দেখছি ওটা ফুটছে। এরপরে কি হলো রাসেল ভাই, যখন এবার টান দিবে, তখন বাগানের উপরে অনেক বাঁশের যে বাগানগুলা ওখানে আছে। তো যখন টান দিবে, তখন 10-15টা বাঁশ একসাথে ফাড়লে যে পরিমাণে শব্দ হয়, এত বিকট একটা শব্দ আমরা শুনতে পেলাম অনেক জোরে। তো আমরা তখন সবকিছু ফেলে ওখান থেকে দৌড়ে আমাদের বাড়ি চলে আসলাম, নানাদের বাড়িতে চলে আসলাম। আসার পরে আমার রাত্রেবেলায় খুবই দুশ্চিন্তায় গেল। সকালে আমার গায়ে প্রচন্ড জ্বর, মামা অনেক ভয় পাইছিল। তো এরপরে ঝাড়ফুঁক করে আমরা মোটামুটি কাভার করি, আমাদের ফিজিক্যাল কন্ডিশনটা যতটা উইক ছিল সেটাকে আমরা রিকভার করি। তো সেল ভাই একটা জিনিস বলে রাখি যে গ্রাম অঞ্চলের যত জেলে আছে এবং যারা 20 বছর 50 বছর ধরেও মাছ ধরে অনেক থেকে, ছোটবেলা থেকেই, তারাও দেখবেন রাসেল ভাই এই মাছ ধরাকে কেন্দ্র করে অনেক ঘটনার শিকার হয়, অনেক হিউজ ঘটনার শিকার হয়। অনেকে অনেক জিনিস দেখে, কেউ মাছ ধরতেছে, পেছন থেকে তার মাছের পাত্র থেকে মাছ নাই, মাছ উধাও, এরকম অনেক আছে। আমাদের জানা পরিচিত অনেকের এরকম ঘটনা আমাকে বলছে যে এরকম মাছ ধরতেছি, মাছ নাই, মাছ খেয়ে ফেলছে, কেসে নিচ্ছে, সেটা আমরা নিজেরাও জানি না, হারাই গেছে। ঠিক আছে ভাই, এটা আমার ঘটনা। থ্যাংক ইউ ভাই আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। মোস্ট ওয়েলকাম। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং আপনার কাছ থেকেও একটা ঘটনা শুনতে চাই এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি। থ্যাংক ইউ রাসেল ভাই। আপনার নামটা একটু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ফারহান ফ্রম উত্তরা। জি।
আমি আজকে যে ঘটনাটি বলবো রাসেল ভাই, এটা আমার বড় বোনের সাথে ঘটে যাওয়া। এটা আপনার নিয়ার অ্যাবাউট 15 to 20 ইয়ার্স অ্যাগো, 15 থেকে 20 বছর আগের ঘটনা। তো আমার বড় বোন ঢাকায় থাকতেন, ওনার নামটা একটু বলতে যাচ্ছি রাসেল ভাই, লাইজু আমার বোনের নাম। তো উনি যে কোনো একটা ভ্যাকেশনে, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল প্রপারেই। তো আপু আমাদের বাসায় আসে। তো তখন ওর একটা ছেলে একটা মেয়ে। হুম। তো ওদের বয়স আপনার 3-4 বছর এরকমেরই। ওরা দুজন পিঠাপিঠি। তো রাতের বেলা ঘুমোতে গেছে। ঘুমোতে যাওয়ার পরে রাসেল ভাই ফার্স্ট দিন যেটা আপু নোটিস করলো যে কিছু চুরির আওয়াজ। আচ্ছা। মানে হঠাৎ করে, আমাদের বাড়িটা নিচতলা ছিল, মানে একতলা একটা বাড়ি ছিল, বাট অনেক পুরানো এবং অনেক বড়। তো এরপর যেটা হলো, আপু কিছু চুরির সাউন্ড শুনতে পেলো। তো এরপর আপু একটু স্কেয়ার্ড হয়ে যায়, বাট ওদিনকার আসলে জার্নি করে ঢাকা থেকে গেছে, তো টায়ার্ড থাকার কারণে ওইভাবে নোটিস করেনি, মানে ঘুমায় পড়ছে। সেকেন্ড দিন রাসেল ভাই এই জিনিসটা আবার একই টাইমে আবার সে এটা নোটিস করতেছে এবং শুনতেছে। আপু এমন ভাবে ফিল করতেছে যে চুরি সাউন্ড হচ্ছে, সাথে কেউ হয়তো বা উপরে আপনার দৌড়চ্ছে, বা নাচলে যেমন একটা ধুম ধুম একটা সাউন্ড হয়, এই টাইপের একটা সাউন্ড হচ্ছে। দেন পরের দিন ঘুম থেকে উঠে আমার মায়ের সাথে আপু ঘটনাটা শেয়ার করলো। তো মা আসলে ওইভাবে জিনিসটা করে না। আম্মা বলছে যে তুমি একটু সাবধানে থাকো, আর তোমার ছোট ছোট বাচ্চা, এদের নিয়ে তুমি একটু সাবধানে থাকো, বেশি সন্ধ্যার পরে বা খোলা আকাশের নিচে খুব একটা বেশি বাইরে থেকো না। আচ্ছা। তো থার্ড ডে তে রাসেল ভাই আপনার টাইমটা হচ্ছে 2:30 to 3 AM এরকমের। তো এই টাইমে আপু হঠাৎ করে শুনতেছে চুরির সাউন্ড, সাথে আপনার ঘুঙুরের আওয়াজ, মানে পায়ে ঘুঙুর নাচের সময় যে ঘুঙুরটা পড়ে, এটার মানে সাউন্ড প্রচন্ড প্রকট আকারের সাউন্ড হচ্ছে। তো কিছুক্ষণ শোনার পরে আপু উঠে বসলো। আচ্ছা। বসার পরে মনে হচ্ছে আপুর কাছ থেকে যেটা শুনলাম যে আপনার সাউন্ডটা মনে হচ্ছে আপু ফিল করতেছে যে তার রুমেই সাউন্ডটা হচ্ছে, তার রুম থেকে সাউন্ডটা আসছে। দেন আপু খুব স্কেয়ার্ড হয়ে গেল এবং একটু পরে সে মানে সাউন্ডটা থেমে গেল। আপু দোয়া পড়তেছে। তো এরপর যেটা হয়েছে, আপু শুয়ে পড়লো। শোয়ার কিছুক্ষণ পরে হঠাৎ করে মশারি টাঙানো তো রাসেল ভাই, তো মশারি মানে তখন বাইরের যে একটা আমাদের মানে বরিশালে আপনার বাসাটা ছিল এরকমের যে জানলা খোলা থাকলেও সমস্যা হতো না, ঠিক আছে, ওই টাইমটা এরকম একটা টাইম ছিল। তো জানলা খোলা, ন্যাচারালি আপনার যেই রাতের বেলা যে চাঁদের আলোটা, ওইটার মোটামুটি একটা আছে। তো ওই আলোতে আপু দেখতেছে যে মানে 5-6 বছরের কিছু ছেলে মেয়ে, মানে বাচ্চা, লাইক আপনার মানে এরকম এদের ছায়া দেখতেছে। আচ্ছা। তো আপু দেখে খুব ঘাবড়ে গেল, ঘাবড়ে যে আম্মাকে ডাকলো, বাট আম্মা শুনতেছে না, দরজা তো সবাই যে যার রুমে দরজা আটকে ঘুমাচ্ছে। তো এরপর যেটা হয়েছে, আপু চুপচাপ শুয়ে শুয়ে দোয়া পড়তেছে। কিছুক্ষণ পরে আপু ফিল করতেছে তার খাটের উপরে হয়তো বা কেউ এসে বসছে এবং আমরা একজন আরেকজনকে মুখ থেকে ফু দিলে একটা লাইক বাতাসের মতো একটা ফিল হয় রাসেল ভাই। তো আপু ফিল করতেছে এরকম কেউ হয়তো বা আপুকে মানে এরকম বাতাস দিচ্ছে মুখ থেকে, এরকম একটা দিচ্ছে। তো একটা পর্যায়ে মনে হচ্ছে যেটা পায়ের দিকে বাতাসটা দিচ্ছে। তো আপু যেখান থেকে বাতাসটা আসতেছে ওইখানে হাত দিচ্ছে। হাত দেওয়ার পরে মানে আপু ফিল করতেছে যে কারো একটা হাত। আচ্ছা, ঠিক আছে, বাচ্চা একটা হাত। তো এটার পরে আপু অনেক জোরে চিৎকার দেয়, অনেক ভয় পায়। তো সবাই বাসার একত্রে রাতের বেলা সবাই পরে জড়ো হয়। এরপরে জিনিসটা যেটা ঘটছে, পরের দিন সকালবেলা আমরা হুজুর ডেকে আনি। হুজুর ডেকে আনার পর যেটা হুজুর যেটা বলছে রাসেল ভাই, আমাদের টোটাল বাড়িটা আপনার মানে আমাদের বাড়িতে এরকমের আরো অনেক প্যারানরমাল অ্যাক্টিভিটিস এর অনেক ঘটনাই আছে। আর হুজুর যেটা বলছে, আমার যে ভাইগনা, আমার আপুর যে ছেলে, ওর নামটা একটু বলতে যাচ্ছি, অনি, ও দেখতে মাশাআল্লাহ ছোটবেলা থেকে অনেক সুন্দর ছিল, এখনো সে স্টিল অনেক সুন্দর, বাট ও ছোটবেলা একটু মোটার গোটা, লম্বা, ভালো হেলথ ছিল। এটার কারণে মানে ওকে নিতে চেয়েছিল বেসিক্যালি। আমরা যেটা জানি রাসেল ভাই, আমাদের মানে জিন দুই টাইপের হয়, একটা ভালো জিন, একটা খারাপ জিন। তো ওর বিষয়টা ছিল একটা মানে খারাপ জিন, একটা আসর ওর উপরে ছিল। পরে এটা হুজুরের মাধ্যমে আপনার দোয়া দুরুদ পড়ে ঘরটার বন্ধ করে দিয়েছি। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। ঘটনাটি মাছ ধরা কেন্দ্রিক। ঘটনাটি আমার কাছে খুবই অন্যরকম লেগেছে। এমন ঘটনা সচরাচর আসলে পাওয়া যায় না। আশা করি ঘটনাটি আপনাদেরও ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। প্রিয় লিসেনার্স, ঘটনাটির সময় অনেক আগে, 1950 সালের দিকে। আশিক ভাইয়ের দাদা, তার নাম ছিল সরফরাজ, এবং তার ছোট ভাইয়ের নাম ছিল শাহনেওয়াজ। সরফরাজ এবং শাহনেওয়াজ দুইজন একত্রে
রাত্রে তাদের বাড়ির পাশে বয়ে যাওয়া একটি ছোট্ট নদীতে মাঝে মধ্যেই মাছ ধরতে যেতেন। এটা শখের বশে মাছ ধরতেন, রাত জেগে মাছ ধরতেন। সকালবেলা সেই মাছ পরিবারের জন্য কিছু রাখতেন, আর যদি এক্সট্রা থাকতো তাহলে সেটা বিক্রি করে দিতেন। তো একদিন সরফরাজ, মানে যিনি আশিক ভাইয়ের দাদা, উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু ওই দিন মাছ ধরতে যাওয়ার কথা ছিল দুই ভাইয়ের একসাথে। শাহনেওয়াজ এসে বড় ভাইকে যখন বলে, তখন বড় ভাই নিজের অসুস্থতার কথা জানান এবং তাকে সরফরাজকে বলেন যেন সরফরাজ আজকে মাছ ধরতে না যায়। ওই দিন ছিল আবার পূর্ণিমা। পূর্ণিমাতে নদীতে নাকি ভালো মাছ পাওয়া যায়। তো সরফরাজ কিছুতেই থেকে যেতে রাজি হলেন না, বললেন যে ঠিক আছে, তুমি বাসায় থাকো, আমি একাই মাছ ধরতে যাব। কিন্তু শাহনেওয়াজ উনি বলছেন, মানে সরফরাজকে যখন এটা বললেন শাহনেওয়াজ, তখন সরফরাজ যিনি আশিক ভাইয়ের দাদা, তিনি বললেন না, তুমি একা যাইবা, কোনো সমস্যা যদি হয়। তখন সরফরাজের এই কথা শুনে শাহনেওয়াজ বললেন যে না, আমি দোয়া কালাম জানি, আমার তেমন কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, শাহনেওয়াজ উনি মাছ ধরতে চলে গেলেন। নদীটার কথা একটু বলে রাখি। নদীটা ছোট্ট নদী, এপাশ থেকে ওপাশ নৌকা চালিয়ে যেতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে এবং চাঁদের আলোতেও এপার থেকে ওপার স্পষ্ট দেখা যায়। অনেকেই নদীতে মাছ ধরতে আসেন রাতের বেলা, একটু দূরে দূরে তারা জাল পাতেন। তো সেই দিনও যেহেতু পূর্ণিমা ছিল, বেশ অনেকেই মাছ ধরতে এসেছেন। বেশ দূরে দূরে নৌকাগুলো আছে, নৌকাতে আলো জ্বলছিল। শাহনেওয়াজও উনি মাছ ধরছেন। মাছ ধরতে ধরতে এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন, চারদিকে যে কি হচ্ছে উনি কিছুই বুঝতে পারেননি। একসময় হঠাৎ উনি ফিল করেন নৌকাটা অস্বাভাবিক রকমের দুলছে। উনি চারদিকে তাকিয়ে দেখেন বড় বড় ঢেউ আর অথই পানি, চারদিকে শুধু পানি আর পানি দেখা যায়, কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। সরফরাজ ভাই উনি তো সাথে নাই যেহেতু, এজন্য শাহনেওয়াজ ওই সময়ে ভয় পেয়ে যান যে কি ব্যাপার, কোথায় আসলাম। তখন দ্রুত উনি আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দেন এবং নৌকাতে ফু দিয়ে নৌকা বন্ধ করে ফেলেন। শাহনেওয়াজ যখনই নৌকাটা বন্ধ করে ফেলেছে, গম্ভীর শব্দে একটি কণ্ঠস্বর তার কানে ভেসে আসে যে কি রে, মাছ কি তোরা একাই খাবি, আমাদেরকে কিছুই দিবি না? শাহনেওয়াজ ভাবে কি ব্যাপার, কথা বলে উঠল কে? নিশ্চয়ই অনেকক্ষণ ধরে মাছ টাছ ধরেছে, সে কানে ভুল শুনছে। আর আশেপাশে যে অথই পানি দেখছে এটাও মনে হয় ভুল। সে ওই নদীতেই আছে, যেহেতু সে নৌকা চালাই নাই, বইটা তেমন ভাবে সে বায় নাই, সুতরাং এত দূরে সে কিভাবে আসবে? এত দূরে আসার তো কোনো সম্ভাবনাই নাই। সুতরাং এই সবগুলো তার চোখের ভ্রম হচ্ছে এবং কানে সে ভুল শুনছে। এরপর আবারও একই কণ্ঠস্বর ভেসে ওঠে এবং শাহনেওয়াজ শুনতে থাকেন, কি রে, মাছ কি তোরা একাই খাবি, আমাদেরকে দিবি না? তখন শাহনেওয়াজ সত্যি সত্যি ভয় পেয়ে যান। তিনি সমস্ত শক্তি দিয়ে নৌকা চালিয়ে যে কোনো একটা জায়গায় যাওয়ার চেষ্টা করতে থাকেন, কিন্তু তিনি জানেন না তিনি কোথায় যাবেন, কারণ চতুর্দিকে শুধু পানি আর পানি, কুল কিনারা দেখা যাচ্ছে না। উনি নৌকা বেয়ে কোথায় যাবেন? তারপরও উনি চেষ্টা করতে থাকেন যে কোনো একদিকে যাওয়ার জন্য, কিন্তু অদ্ভুত ব্যাপার, নৌকা 1 ইঞ্চিও সেখান থেকে আগাতে পারে না তারা। শাহনেওয়াজ যখন আপ্রাণ চেষ্টা করছে, তখন হঠাৎ শাহনেওয়াজ দেখতে পায় নৌকার চতুর্দিকে বেশ কিছু মানুষের মতো মাথা, কিন্তু সেই মাথাগুলো আকারে বেশ বড়, সেগুলো নৌকার চতুর্দিকে ভেসে ওঠে। একজন কথা বলছে শাহনেওয়াজের সাথে, বলছে নৌকাটা তো তুই বন্ধ করে দিলি, আমাদেরকে মাছ দে, আমরাও মাছ খাই, তোর ভালো হবে। তখন শাহনেওয়াজ বলছে, না, আমি এত কষ্ট করে মাছ ধরি, তোমাকে কেন মাছ দিব? ওদের সাথে তর্কাতর্কি শুরু করে দিয়েছে। শাহনেওয়াজ দেখে যে নৌকার চতুর্দিকে 12টি মাথা
তার মানে 12টা জিনের একটি দল সেখানে আছে। তখন জিনদের যে সর্দার সে শাহনেওয়াজকে বলে, তুই তো আজকে মারা যাবি, তোকে আমরা ছাড়বো না। তখন শাহনেওয়াজ বলে যে, ওরে আহম্মক, তুই কি ভুলে গেছিস একটু পরেই ফজরের আজান হবে, তখন তুই তো আমার কিছুই করতে পারবি না, তুই তো এখান থেকে চলে যেতে বাধ্য। তখন ওই জিনের সর্দার রাগ করে বলে ওঠে যে, ফজরের আজান হলেও তোকে এমন ভাবে অদৃশ্য করে এখানে রেখে দেব যে এখান দিয়ে যত লোকই যাক না কেন কেউ তোকে দেখতে পাবে না, কিন্তু তুই সবাইকে দেখতে পাবি। তখন শাহনেওয়াজ আরো ভয় পায় যে আসলেই তো এদের সাথে ঝামেলা করে পারা যাবে না। তখন শাহনেওয়াজের মাথায় একটি বুদ্ধি খেলে যায়। শাহনেওয়াজের বাবার কাছ থেকে শেখা একটি দোয়া পড়ে তার মাথায় থাকা পাগড়িতে একটি গিট দিয়ে এই 12 জনের মধ্যে একটি জিনকে সে আটকে ফেলে। ওদিকে জিনের সর্দার তার সাথে তো হম্বি তম্বি করছে যে তোকে তো মেরে ফেলবো। তখন শাহনেওয়াজ বলে, তুই তোর দলের সদস্যদের একটু গুনে দেখ তো তোরা কয়জন। তখন সর্দার বলে 12 জন। বলে আবার গুন। তো সর্দার গুনে দেখে একজন কম। তখন শাহনেওয়াজ বলে, এই একজনকে আমি আটকে ফেলেছি, আমাকে ভালোই ভালোই বাড়িতে পৌঁছে দে, মানে বাড়ির পাশে কাছে যে ঘাট আছে সেখানে পৌঁছে দে, না হলে একে আমি ছাড়বো না। তখন জিনদের সর্দার বলে যে, না, তুই ওকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ শর্ত দেয় যে যদি সে সহি সালামতে পৌঁছে দেয় তাকে তার বাড়ির কাছে ঘাটে, তাহলে ওই জিনকে সে ছেড়ে দেবে। তখন সর্দার বলে, ঠিক আছে, যেহেতু তুই প্রতিশ্রুতি দিলি আমাদেরকে যে ওকে ছেড়ে দিবি, তাহলে আমরাও আমাদের প্রতিশ্রুতি রাখবো, তোকে তোর বাড়ির ঘাটে পৌঁছে দিচ্ছি, কিন্তু কথার যেন কোনো হেরফের না হয়, আমাদের দলের এই সদস্যকে তোকে ছেড়ে দিতে হবে। তখন শাহনেওয়াজ কথা দেন যে হ্যাঁ, আমি ঘাটে পৌঁছানোর পর একে ছেড়ে দেব। তখন ওই জিনের সর্দার শাহনেওয়াজকে বলে যে, তুই চোখ বন্ধ কর। চোখ বন্ধ করার পরে শুধু একটু শো শো শব্দ শাহনেওয়াজের কানে এসেছিল। কয়েক মুহূর্ত পরেই শাহনেওয়াজকে ওই জিনের সর্দার বলে, এবার চোখ খোল। শাহনেওয়াজ চোখ খুলে দেখে যে সে তার বাড়ির কাছে যে ঘাটটা, নদীর ঘাট, সেখানে নৌকা সহ সে চলে এসেছে। ফজরের আজান দিবে দিবে ভাব। তখন জিনের সর্দার বলে, এবার আমার দলের এই সদস্যকে তুই ছেড়ে দে। ওই সময় শাহনেওয়াজের মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলে যায়, যেটি তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। সে তখন জিনের সর্দারকে বলে যে, না, এই সদস্যকে আমি ছাড়বো না, একে আমি আমার কাছে রেখে দেব, একে দিয়ে আমি কাজ করাবো, আমার যখন মনের ইচ্ছা করবে তখন আমি ছেড়ে দিব। তখন জিনের সর্দার বলে যে, তুই তো প্রতিশ্রুতি দিয়েছিলি আমাদেরকে দেখে ছেড়ে দিবি, আমরা তো আমাদের প্রতিশ্রুতি রেখেছি, তোর তো ক্ষতি করি নাই, তাহলে তুই কেন আমার দলের এই সদস্যকে ছাড়বি না? বলে, না, আমি ছাড়বো না, আমি আমার প্রতিশ্রুতি রাখলাম না, একে দিয়ে আমি কাজ করাবো। তখন জিনের সর্দার বলে, তুই কিন্তু কাজটি ভালো করলি না, কারণ প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করাটা কিন্তু মোটেই উচিত নয়। আমরা জিন হয়ে তোর সাথে প্রতিশ্রুতি রক্ষা করলাম, আর তুই আশরাফুল মাখলুকাত হয়ে তুই প্রতিশ্রুতি ভঙ্গ করলি। তখন শাহনেওয়াজ বলে যে, হ্যাঁ, ভঙ্গ করলাম, একে দিয়ে আমি কাজ করাবো। আসলে শাহনেওয়াজের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গিয়েছিল। সে চিন্তা করেছিল, যেহেতু একে আটকে ফেলেছি, একে দিয়ে আমি কাজ করাবো, এমন একটি প্ল্যান তার মাথায় কাজ করে। কিন্তু আসলে তার এই প্ল্যানটা মোটেও ভালো ছিল না। যাই হোক, শাহনেওয়াজ বাড়িতে চলে আসেন। চলে আসার পর শাহনেওয়াজ চিন্তা করে যে বড় ভাইকে বিষয়টা বলবো, তিনি কি মনে করবেন। তখন বড় ভাইকে উনি কিছু বলেন না, বরং বড় ভাইকে গিয়ে, মানে বড় ভাই যিনি সরফরাজ, যিনি আশিক ভাই দাদা, তাকে গিয়ে বলেন যে, বড় ভাই, তোমার কষ্ট করে রাতের বেলা মাছ ধরতে যাওয়ার দরকার নাই, আমি একাই মাছ ধরবো, কোনো সমস্যা নাই, তুমি বাসায় থাকো। তো বড় ভাই বলে যে, কি ব্যাপার, আমরা একসাথে মাছ ধরতাম, তুমি আবার কেন
একা একা মাছ ধরতে চাচ্ছ। তখন বলে যে না, আমি একাই মাছ ধরবো, তুমি দেখবা যে অনেক মাছ পাচ্ছি আমি। তো বড় ভাই আসলে শুরুর দিকে কিছু বুঝতে পারে নাই। উনি বলে যে ঠিক আছে, তুমি যদি একা মাছ ধরো আমার কোনো সমস্যা নেই। এখন প্রতিদিন শাহনেওয়াজ যে কাজটি করেন সেটা হচ্ছে ওনার মাথার ওই পাগড়িটা উনি সাথে নিয়ে যান। বিশেষ ওই পাগড়িটা যেটাতে একটি গিট দিয়ে, দোয়াপুর একটি গিট দিয়ে একটি জিনকে উনি আটকে ফেলেছিলেন। উনি যখনই নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন তখনই ওই 12টা জিনের যেই দলটা ছিল তার মধ্যে একটা তো বন্দী ছিল, আর ওই যে সর্দার সহ আরো 10 জন, মোট 11 জন, তারা ওই নৌকার কাছে এসে হাজির হতো। এসে বলতো যে শাহনেওয়াজ, আমাদের দলের এই সদস্যকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ বলতো যে ঠিক আছে, তাহলে আমাকে মাছ ধরে দে, তাহলে বিবেচনা করব। তখন কি করত যে ওই জিনেরা তাদেরকে শাহনেওয়াজকে মাছ ধরে দিত। এত পরিমাণে দিত না যাতে করে মানুষের মনে সন্দেহ হতে পারে, মোটামুটি ভালো মাছ ধরে দিত। এখন শাহনেওয়াজের বড় ভাই সরফরাজ উনি দেখে কি ব্যাপার, শাহনেওয়াজ তো ভালোই মাছ ধরতে পারে একা একা গিয়ে, তা আমি আর না যাই। এদিকে শাহনেওয়াজও বড় ভাইকে বলে যে ভাই তোমার যাওয়ার দরকার নেই। তো এই জন্য আসলে সরফরাজ, যিনি আশিক ভাইয়ের দাদা, উনি শাহনেওয়াজের সাথে ওইভাবে মাছ ধরতে যাওয়ার আর ইচ্ছা পোষণ করে নাই। কিন্তু কেন যেন সরফরাজের মনে একটি সন্দেহ জাগে যে কি ব্যাপার, আসলে কি ঘটছে, শাহনেওয়াজ এত মাছ কিভাবে পায়। কিন্তু আসলে শাহনেওয়াজ জিনদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে এটি তিনি বুঝতে পারেন নাই। একদিন সরফরাজ শাহনেওয়াজকে খুব ভালো করে ধরে যে কি ব্যাপার, সত্যি করে বলতো আসলে ঘটনা কি। আমি মাছ ধরতে যাওয়ার কথা বললেই আমাকে সাথে নিস না, অবশ্য ভালোই মাছ পাচ্ছিস, ঘটনা কি। তখন শাহনেওয়াজ সব ঘটনা খুলে বলার সাথে সাথে সরফরাজ খুবই ভয় পান। বলে তুই কাজটা মোটেও ভালো করিস নাই, কারণ প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করা এটা কিন্তু উচিত হয় নাই। আর সবচেয়ে বড় কথা, একটা জিনকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে, তারা তো তোকে পৌঁছে দিয়েছিল, তারপরে উচিত ছিল তাকে ছেড়ে দেয়া। এখন তো এরা যে কোনো ভাবে তোর উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, এখন কি হবে, তো তুই এই জিনটাকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ বড় ভাইকে প্রতিশ্রুতি দেয় যে সেই জিনটাকে সে ছেড়ে দেবে। কিন্তু আসলে এই প্রতিদিন এত মাছ পাওয়ার একটা নেশা আর জিনদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়ার একটা অভ্যাস, এইভাবে টানা কয়েক মাস হওয়ার কারণে ওনার মধ্যে এক ধরনের একটা অলসতা এবং এক ধরনের অদ্ভুত মজা উনি পেয়ে গিয়েছিলেন। উনি তাদেরকে দিয়ে কাজ করিয়ে মজা পেতেন। একদিন উনি মাছ ধরতে গেছে, সেই দিনটিও কোনো কারণে পূর্ণিমার দিন পড়ে গেছে। মাছ ধরতে যাওয়ার পর তখন দেখে হঠাৎ করে যে 11টি মাথা আবার ভেসে উঠেছে। জিনদের সর্দার বলে, কি শাহনেওয়াজ, কেমন আছিস? শাহনেওয়াজ সে স্বাভাবিকভাবেই চিন্তা করে যে জিনরা তো আমার কাছে একটু দায় টাকা আছে, তো এত ভদ্রভাবে উত্তর দেওয়ার খুব দরকার নাই। তো সে খুব তুচ্ছ তাচ্ছিল্য ভাবে জবাব দেয়। তখন জিনের সর্দার বলে, শাহনেওয়াজ তোর পাগড়িটা কোথায়, যে পাগড়িটা প্রতিদিন পরে আসতি? তো শাহনেওয়াজ বলে, কেন, মাথায় তো আছে। তাই বলে শাহনেওয়াজ যখনই মাথায় হাত দিয়েছে তখনই শাহনেওয়াজের সমস্ত শরীর ভয়ে কেঁপে ওঠে। শাহনেওয়াজ দেখে ওই দিন ভুল করে সে বাসায় থাকা অন্য একটি পাগড়ি পরে চলে এসেছে, এবং যে পাগড়িতে গিট দিয়ে জিনটাকে আটকে রেখেছিল এই পাগড়িটি সে আর ওই দিন নিয়ে আসে নাই, যেটা প্রতিদিন মাছ ধরার সময় সে নিয়ে যেত। শাহনেওয়াজ প্রচন্ড ভয় পায়, এবং এতটা ভয় পায় যে সে আয়াতুল কুরসি বা অন্যান্য দোয়া কোনোটাই ভয়ে পড়তে পারছিল না, সে ভয়ে সবকিছু ভুলে গেছে। তখন জিন বলেছিল যে এতদিন আমাদের সাথে প্রতারণা করে অনেক কাজ তো করিয়ে নিলি, এই কাজগুলো যে অন্যায় এটা তুই কি মানিস? তখন শাহনেওয়াজ বলে যে হ্যাঁ, কাজটা আমার উচিত হয় নাই। তখন বলে যে তোকে আমরা এমন ভাবে মারবো,
যে তোর গ্রামের সবার জন্য তুই একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবি। এই ঘটনা বলার পর লিসেনার্স, আশিক ভাই যিনি এই গল্পটি সাগরদেওয়ান ভাইয়ের কাছে বলেছিলেন, তিনি বেশ কান্নাকাটি করেন, কারণ এটা খুবই একটা প্যাথেটিক বিষয়। এখন বলতে পারেন যে যেহেতু শাহনেওয়াজ মারা গেলেন, ঘটনাটি আসলে কে পরবর্তী ঘটনাটা আমাদের কাছে এনে দিল, এটি বলছি প্রিয় লিসেনার্স। আসলে পরের দিন তার যে বড় ভাই সরফরাজ, উনি দেখেন যে শাহনেওয়াজ বাড়িতে ফেরে নাই। উনি চিন্তায় পড়ে যান, কারণ উনি তো জানতেন যে এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে। শাহনেওয়াজ যদি প্রতিশ্রুতি যেহেতু রক্ষা করে নাই জিনদের সাথে, তো উনি সকালবেলায় অন্যান্য যারা মাঝি মাল্লা যারা আছে, যারা মাছ ধরতে গিয়েছিল জেলে, তাদের সাথে কথা বলা শুরু করে। তারা বলে, হ্যাঁ সরফরাজ তো রাত্রেবেলা গিয়েছিল, কিন্তু তারপরে আমরা তাকে দেখি নাই। তখন গ্রামের সবাইকে এই ঘটনাটি খুলে বলে, মানে শাহনেওয়াজের কথা আর কি, সরফরাজ খুলে বলার পর সবাই মিলে শাহনেওয়াজকে খুঁজতে থাকে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন একটি বিষয় সবাই লক্ষ্য করে। 4 দিনের মাথায় দেখা যায় নৌকার নৌকার তো 2টা মাথা থাকে, দুপাশে চোখা থাকে, তো একটা মাথা নদীর তলদেশ থেকে ভেসে উঠেছে আর আরেকটা মাথা নিচের দিকে। সবাই সেই নৌকার কাছে যায় এবং যখন সরফরাজকেও ডাকা হয়, আশিক ভাইয়ের দাদাকে, তখন বুঝতে পারেন এটি হচ্ছে তাদের সেই নৌকা, যেই নৌকায় শাহনেওয়াজ মাছ ধরতে বের হয়েছিল। কিন্তু আরো অদ্ভুত ব্যাপার কি, যে নৌকার যেই দৈর্ঘ্য এবং নদীর যেই গভীরতা, নদীর গভীরতা কিন্তু আরো বেশি। নৌকাটা যদি খাড়া করে ডুবিয়ে দেয়া যায়, তারপরেও নদীর তলদেশে পৌঁছাবে না। কিন্তু কিভাবে এই নৌকাটা খাড়া ভাবে পানির মধ্যে ভেসে উঠেছে। সবাই নৌকাটা নাড়ানোর চেষ্টা করে, কিন্তু প্রত্যেকেই ফিল করে এই নৌকাটি শক্ত হয়ে আছে, মনে হচ্ছে নৌকার অপর মাথা মাটির মধ্যে গেড়ে দেয়া। কিন্তু নৌকা তো এত বড় নয়, আর এখানে গভীরতাও বেশি। যাই হোক, সবাই মিলে নৌকাটি টেনে ওঠানোর চেষ্টা করে সকলেই ব্যর্থ হয়। তখন চিন্তা করে সরফরাজ যিনি দাদা, উনি চিন্তা করে যে শাহনেওয়াজের দেহটা কোথায় গেল। তখন অন্যান্য যারা জেলেরা আছে সবাই মিলে এবং সরফরাজ উনি নিজেও ডুব দিয়ে খোঁজার চেষ্টা করে শাহনেওয়াজের দেহটা কোথায়। সবাই দেখে নৌকার একদম নিচের দিকে শাহনেওয়াজের মাথাটা নদীর তলদেশে মাটির মধ্যে ঢুকে আছে এবং দেহটা উপরের দিকে। কিন্তু অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে নৌকাটা এত বড় কেন, কিভাবে হলো? কারণ গভীরতা তো অনেক বেশি। যাই হোক, এই প্রশ্নের উত্তর কখনোই পাওয়া যায় নাই। সবাই অনেক চেষ্টা করেছে শাহনেওয়াজের দেহটা তোলার জন্য, কিন্তু বডিটা তুলতে পারলেও মাথাটা তুলতে পারেনি। কারণ হচ্ছে মাথাটা মাটির মধ্যে ছিল আর বডিটা উপরের দিকে ছিল। যখন টানা হেঁচড়া করে তখন তার বডিটাই মাথা থেকে খুলে চলে আসে, বডিটাই উপরে আনতে পারে, কিন্তু মাথাটা তুলতে পারেনি। তখন সারা গ্রামের শোকের ছায়া পড়ে যায়। শাহনেওয়াজকে মাথা ছাড়াই দাফন করা হয়। আরো অদ্ভুত ব্যাপার, মাসের পর মাস, বছরের পর বছর ওই নৌকা ওই রকমই ছিল। যখন বর্ষাকালে নদীর পানি অনেক বেড়ে যায়, নদীর পানি যেভাবে বাড়ে, নৌকার মাথাটাও সেই তালে তালে ঠিক ততটুকুই ভাসতে থাকে। নদীর পানি যদি 50 হাতও বাড়ে, ওই নৌকার মাথাটাও ঠিক উপরে সামান্য একটু অংশ দেখা যায়। তার মানে হচ্ছে যে নৌকাটি নদীর পানি বাড়ার সাথে সাথে সেটা ডোবে না। এটি একটি অদ্ভুত ব্যাপার ছিল। অনেকেই নৌকার যখন বর্ষাকালে অনেক পানি হয়ে গেছে,
অনেকেই চিন্তা করেছে তাহলে তো নৌকাটা মনে হয় মাটির থেকে ছুটে উপর দিকে ভেসে আছে, কিন্তু সেটাকে যখন নাড়ানোর চেষ্টা করছে তখন তারা ফিল করেছে না, এই নৌকাটা এখনো মাটির ভেতরেই প্রথিত আছে। কিন্তু তাহলে বর্ষার পানি বাড়ার পরেও নৌকার মাথা কেন পানির উপরে দেখা যাচ্ছে? এভাবে অনেক দিন এরকমই ছিল। কোনো একটি খরার সময় যখন নদীর পানি অনেক কমে যায়, তখন যত কমে যায় নৌকাটা ততটা আস্তে আস্তে নিচে নামতে থাকে। একসময় নদীর পানি যখন শুকিয়ে গিয়েছিল, সেই সাথে নৌকাটিও তলদেশের সাথে চিরতরে মিলিয়ে যায়। বেশ কয়েকজন গর্ত খুঁড়ে নৌকার অস্তিত্ব খোঁজার চেষ্টা করলেও ওই নৌকার অস্তিত্ব আর কখনো খুঁজে পাওয়া যায় নাই। আর ওই দিন থেকে, যেই দিন থেকে শাহনেওয়াজ তার মৃত্যু হয়েছিল, ওই দিন থেকে সেই পাগড়ি, যে পাগড়িতে একটি জিনকে গিট দিয়ে আটকে রাখা হয়েছিল, ওই পাগড়িটা আর খুঁজে পাওয়া যায় নাই। দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আশিক ভাইয়ের পরিবারের সাথে এখনো কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলে। ওই জিনেরা এখনো আশিক ভাইয়ের পরিবারকে ছাড় দেয় নাই। যখন আশিক ভাইয়ের এই যিনি দাদা আর কি, সরফরাজ, তার ছোট ভাই শাহনেওয়াজ মারা গেলেন, পরবর্তীতে একজন হুজুরের মাধ্যম দিয়ে যখন এই জিনদেরকে হাজির করা হয়েছিল, তখন ওই রাত্রে কি ঘটনা ঘটেছিল জিনরাই নিজের মুখে স্বীকার করেছিল। সেখান থেকেই আসলে ওই দিন শাহনেওয়াজের মৃত্যু কিভাবে হয়েছিল সেটি জানা গিয়েছিল। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে আমরা একটা বিষয় জানতে পারি, সেটা হচ্ছে যে প্রতিশ্রুতি যদি কাউকে, সে হোক মানুষ বা হোক জিন, যদি দেয়া হয় তাহলে অবশ্যই সেটি রক্ষা করাটা দায়িত্ব হয়ে পড়ে। এই প্রতিশ্রুতি রক্ষা না করে শাহনেওয়াজের মনে যে দুষ্টু বুদ্ধি চলে এসেছিল, এটির খেসারত দিতে হয়েছে তার জীবন দিয়ে। লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার। এতক্ষণ যারা ভূতেভীমের ঘটনাগুলো শুনছিলেন, আমি আশা করব যে আপনারা এই ঘটনাটিও শুনবেন। এটা একটা জিন কেন্দ্রিক ঘটনা। চলুন সরাসরি ঘটনায় যাওয়া যাক। গোপালপুর নামের পুরনো গ্রামটা একসময় অনেক শান্ত ছিল, কিন্তু গ্রামের উত্তর কোণায় দাঁড়িয়ে থাকা রহিমউদ্দিন সাহেবের হ্যাভেলি, এটা সবাই এড়িয়ে চলতো। লোক কথায় ছিল সেখানে নাকি অনেক বছর ধরে একটা জিন বন্দি অবস্থায় রয়েছিল। হ্যাভেলটি ভাঙা, অদ্ভুত ঠান্ডা বাতাস এবং রাতের আধারে ভেসে আসা করুণ হাহাকার সব কিছু যেন প্রমাণ করে যে হ্যাভেলিটি স্বাভাবিক জায়গায় নয়। বিশ্ববিদ্যালয়ের 3 বন্ধু আবির, মাহির এবং সায়েম গবেষণার কাজে সেই গ্রামেই আসে। তারা লোককথায় জিন আফসানার ওপর ডেটা সংগ্রহ করছিল। গ্রামবাসী অনেক গল্প বললেও কেউ এই এই যে বড় বিল্ডিং, পুরনো যে বিল্ডিংটা, এটার ভিতরে ঢোকার সাহস দেখায়নি। কিন্তু 3 বন্ধু এবার ঠিক করে যে তারা এক রাতে ওই ভয়ঙ্কর ওই রাজবাড়ির ভিতরে ঢুকে তদন্ত করবে যে আসলে কি হয় সেখানে বা কি আছে। তো যে কথা সেই কাজ। তারা রাত 12টা, আকাশে তখন ঘন মেঘ, হালকা বাতাসে শীষধ্বনি। 3 জন টর্চ হাতে ভাঙা গেট খুলে ভিতরে ঢুকলো। আর ভিতরে ঢুকতেই মনে হলো চারিদিকে অজানা ঠান্ডা ছড়িয়ে আছে, যেন শীতকালে বরফের মধ্যে দাঁড়িয়ে। মাহি তখন ভয়ে বলল, তোমরা কি খেয়াল করেছো এখানে কিন্তু বাতাস নেই, তবুও গাছের পাতাগুলো হঠাৎ কাঁপছে। আবির আবার মুচকি এসে বলল, আরে ভয় পাস না, হয়তো বাদুর টাদুর আছে। কিন্তু সাইমের টর্চের আলো ফেলতেই চাঁদ দেখা গেল। ভেঙে যাওয়া সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে এক লম্বা ছায়া, একদম মানুষের মতো, কিন্তু মাথাটা অস্পষ্ট আর চোখ দুটি ছিল লাল। ছায়াটা নড়ল না,
কথা বলল না, শুধু তাকিয়েই রইল। তারা ভয়ে স্থির হয়ে থেমে গেল, যার মুহূর্তের মধ্যেই সেই ছায়া মিলিয়ে গেল। ভয় পেয়ে তারা দৌড়ে ভিতরে ঘরে ঢুকলো। ঘরের দেয়ালে পুরনো আরবিতে কিছু লেখা ছিল, যার মানে এইরকম যে আমাকে যে মুক্ত করবে তার উপর আমি নেমে আসব ভালো একজন মানুষ হয়ে, আর যদি কেউ আমাকে মুক্তি করে তার উপর নেমে আসবে অভিশাপ। আবির বলল, এটা নিশ্চয়ই সেই বন্দি জিন বা জিন নিয়ে গ্রামের গল্পটি। হঠাৎ দেয়ালের কোণা থেকে টুপ করে কোনো ভারী জিনিস পড়ে গেল। তার কাছে গিয়ে দেখলো একটা পুরনো তাবিজ, যার উপর রক্তের মতো দাগ। সায়েমের তাবিজটা হঠাৎ হাতে নিতেই পুরো ভবনটি কেঁপে উঠল। দরজা জানালা খুলে গেল, বাতাসের তালে তালে জোরে জোরে শব্দ হতে লাগলো। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি দিয়ে এ সব কিছু দোলাচ্ছে অথবা ধাক্কাচ্ছে। তারপর ঘরে এক ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসলো, বহু বছর, বহু শতাব্দী আমাকে বন্দি রাখলে, আজ আমাকে মুক্ত করেছ তোমরা তিনজন। মাহি এবার চিৎকার করে বলল, আমরা কিছুই তো করিনি, তাবিজটা রেখে দিও, ফেলে দাও। কিন্তু সায়েমের হাত যেন সেখানেই জমে গেল। সে নড়তে পারছিল না। ঘরটা সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল এবং টর্চগুলো একসঙ্গে নিভে গেল। তারপর ধীরে ধীরে অন্ধকারের ভেতর তৈরি হলো এক বিশাল আকৃতি, মনে হয় 7 ফুটেরও বেশি, এবং দুটো লম্বা, দুটো চোখ বা অগ্নিশিখা এইরকমভাবে জ্বলছে। জিন বলল, যে তাবিজ ছুঁয়েছে সে এখন আমার অধীনে। সায়েমের চোখ উল্টে গেলে শরীর কাঁপতে লাগলো। সে আর নিজের নিয়ন্ত্রণে নেই। তার মুখ দিয়ে অন্য কণ্ঠ শব্দ বের হতে লাগলো, আমাকে মুক্ত করতে এসেছি, আমাকে মুক্ত করো। আবির ও মাহি তাকে ধরে বাইরে টানে নিয়ে গেল, কিন্তু সায়েম যেন অস্বাভাবিক শক্তি পেয়ে গেছে, তাদের ধাক্কায় ছিটে ফেলে দিল। তারা দুইজন দৌড়ে হ্যাভেলির বাইরে যেতে চাইল এবং দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, যেন অদৃশ্য শক্তি ধরে রেখেছে। এইবার সেই জিনটা বলল, যে আমার বন্দিত্ব ভাঙল সে আমার বাহক, যে আমার সত্য জানল সে আর বাঁচবে না। এই দুই ছায়ার মতো হাত বাড়িয়ে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। আবির হঠাৎ দেয়ালের পাশ থাকা ভাঙা কাঠের বাক্স, এই বাক্সে চোখ পড়ল। খুলে দেখলো ভিতরে পুরনো একটি পাত্রে কোরআনে খোদাই করে লেখা আছে। সম্ভবত জিন বন্দি রাখার এটাই আসল মাধ্যম। মাহি চিৎকার করে বলল, এটা ওর দুর্বলতা হতে পারে। এইবার আবির পাত্রটা ধরতেই ঘরের ভিতর বাতাস থেমে গেল, জিন পিছিয়ে গেল, আর সায়েম কষ্টে কষ্টে মেঝেতে পড়ে গেল। আবির আয়াত লিখে পাত্রটি উঁচু করে বলল, যে শক্তি মানুষকে ভয় দেখায় তাকে পরাস্ত করার শক্তি আল্লাহর কাছে। এই পাত্রটা হঠাৎ করে আলো ছড়াতে লাগলো। জিন হঠাৎ চিৎকার করে উঠল, না না, অনেক বছর আমাকে আবার বন্দি করো না। কিন্তু আলো ততক্ষণে তাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলে। এই ঘটনাটির পর সেই ভবনটির দরজা নিজে থেকেই একবারে খুলে গেল। তারা সায়েমকে ধরে বাইরে এনে গ্রামের লোকজন ডাকলো এবং সায়েম 3 দিন ধরে হারিয়ে গিয়েছিল, জ্ঞান হারা অবস্থায় ছিল, শরীরে কোনো ক্ষতও ছিল না, কিন্তু চোখে সবসময় কি যেন একটা আতঙ্ক কাজ করত। তো যাই হোক, এই ছিল আমার ঘটনা। আপনাদের পাঠানো ঘটনার মধ্যে ইমরান ভাইয়ের ঘটনাটি আমরা অলরেডি পড়ে ফেলেছি। আপনারা সবাই আমাদেরকে ঘটনা দেবেন, আমরা আপনাদের ঘটনাটি পড়ব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ঘটনা ভালো লাগলে অবশ্যই প্রচার করবেন।
লিসেনার্স, আজকের এই ইমেল এপিসোডটি এতদূর পর্যন্তই। যারা সম্পূর্ণ ইমেল এপিসোডটি শুনলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ঘটনা তুলে ধরি, বাছাই করে যেগুলো অনেক পপুলার ঘটনা সেগুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরে থাকি। লিসেনার্স, আপনারা যদি ভূত এফএমকে ভালোবাসেন তাহলে অবশ্যই এই ভূত এফএমকে বা ভূত এফএম বাছাই করা ভূত এফএম সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ইমেইল এপিসোড শোনেন অনেক এবং তার অনেকের জীবনের সাথে ঘটে যাওয়া বা পাশের দাদা দাদি নানার সাথে ঘটে যাওয়া যদি ঘটনা থেকে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আমাদেরকে মেল করতে পারেন। আমরা প্রতিদিন আপনাদের ঘটনা প্রত্যেকটা বাছাই করা ইমেইল এপিসোডের শেষে পড়ে শোনাই। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।